জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। জুলাই সনদের খসড়ার সাথে বিএনপি শতভাগ একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়নে আরও আলোচনা হলেও তাতে বসতে রাজি আছে বিএনপি। এদিকে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপিকে এখনও আমন্ত্রণ জানায়নি বলে জানান বিএনপির এই নেতা। রাজধানীর গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা জানান সালাউদ্দিন আহমেদ। কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। সরকার গঠনের 2 বছরের মধ্যে সম্পন্ন করতে, বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এইসব সংস্কার টেকসই করতে অঙ্গীকার জ্ঞাপন করছি। এই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের আমরা একমত হয়েছি। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রস্তাব ঐক্য কমিশনের আমরা একমত হয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি বলে, তবে অন্তর্বর্তী সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মব সহিংসতা আগের চেয়ে কমেছে বলে দাবি করেন। বলেন, নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। বর্তমান পুলিশ প্রশাসন দিয়েই নির্বাচন হবে বলে জানান তিনি। এছাড়া 5 আগস্টকে ঘিরে জনসাধারণের আতঙ্কের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারাও কিন্তু একটু ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। মব ভাইলেন্স তো কমছে, এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়ে যায়। আমরা এই মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিব না। দেশের অর্থনীতিকে নেতিবাচকভাবে যেভাবে প্রকাশ করা হচ্ছে, বাস্তবে অর্থনীতির চিত্র তেমনটা নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ। সকালে এনবিআর ভবনে 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর ও কাস্টমস বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরতে হবে। বলেন, কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। পাশাপাশি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এতে ভুল সংশোধন করা যাবে। এ সময় 2025-26 কর বছরের রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। উই আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা এগুলো এনকারেজ করে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি। এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। তো কিন্তু মনের মাধুরী মিশিয়ে সব বলতে থাকবেন চারিদিকে, এইটা আবার ঠিক না আর কি। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দিচ্ছেন জুলাই যোদ্ধা পারভিন ও আবদুল্লাহ আল ইমরান। এর আগে রোববার প্রথম দিনের মতো শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেন জুলাই আহত খোকন চন্দ্র বর্মন। এছাড়া ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে সরাসরি প্রচার করা হয়। জুলাই আগস্টের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 500টি। এর মধ্যে শেখ হাসিনা চাংখারপুল হত্যাসহ 4টি মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে 2 জুলাই আদালত অবমাননার একটি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। গেল 1 বছরে দেশে রাজনৈতিক সংঘাতের 92% ঘটনায় বিএনপি, 22% আওয়ামী লীগ, 5% জামাতে ইসলামী এবং 1% ঘটনায় এনসিপির সম্পৃক্ততা ছিল বলে তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধানমন্ডির মাইরা সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, ঢাকা শহরের পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন 2,21 লাখ টাকা চাঁদাবাজি হয়। বেলা 11টায় নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করতে সংবাদ সম্মেলন করে টিআইবি। এবং স্ট্যান্ড থেকে প্রতিদিন 2 কোটি
21 লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। এছাড়া সিলেটের কোয়ারি, নদ নদী থেকে পাথর লুটপাট, সেতু, বাজারঘাট, বালুমহাল, জলমহাল ইত্যাদি ইজারা নিয়ন্ত্রণের প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি এবং এগুলোর সাথে বিভিন্ন দলের নেতাকর্মীরা সম্পৃক্ত ছিল। কোনো কোনো রাজনৈতিক দলের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ঘাটতি আমরা দেখেছি। আধিপত্য প্রতিষ্ঠা, দখলবাজি ও চাঁদাবাদীর সংস্কৃতি এই সময় অব্যাহত ছিল। দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না থাকা, কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারা, একই সাথে সরকারের পক্ষ থেকে কোনো কোনো ক্ষেত্রে প্রশ্রয় দেওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করেছি। 5টিতে উচ্চ মাধ্যমিক পর্যায় চালু রেখেই সরকারি 7 কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিয়েছে পর্যালোচনা ও সুপারিশ সংক্রান্ত কমিটি। কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি সহ বাজেট বরাদ্দ করা হবে। এছাড়াও 7 কলেজকে 4টি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা হবে। লন্ডন, সিঙ্গাপুর, চীনের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে কমিটি নতুন ধরনের কাঠামো সুপারিশ করেছে। সুপারিশে বলা হয়েছে, স্কুল অব সায়েন্সের ক্লাস হবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজে। স্কুল অব আর্টস ও হিউম্যানিটিজ ক্লাস হবে সরকারি বাংলা কলেজে। স্কুল অব বিজনেস স্টাডিজের ক্লাস হবে সরকারি তিতুমির কলেজে এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের ক্লাস হবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান। তিনি আরও বলেন, একজন উপাচার্য ও একজন প্রক্টর সহ 7 কলেজে 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলেও 5টি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়েও চালু থাকবে। এসব ক্যাম্পাসে 40% অনলাইন এবং 60% অফলাইনে ক্লাস নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। এছাড়া প্রতিটি কলেজে একজন পুরুষ, একজন নারী ডেপুটি প্রক্টর থাকবে। অর্থাৎ 7 কলেজে সর্বমোট 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। স্নাতক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা টাইম, স্পেস ও রিসোর্স শেয়ারিং পদ্ধতিতে একই ক্যাম্পাস ব্যবহার করবে। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। 3 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 13 টাকা পর্যন্ত বেড়েছে, আর আদার দাম বেড়েছে কেজিতে 80 টাকা পর্যন্ত। খাতুনগঞ্জে কয়েকদিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকা কেজি দরে। সেখানে রোববার পেঁয়াজ বিক্রি হয়েছে 65 থেকে 68 টাকায়। মাত্র 3 দিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 13 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কমায় বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে চায়না আদা কেজিতে 70 থেকে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। আমদানিকারকরা বলছেন, চীনে আদার বুকিং রেট বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেড়েছে। এছাড়া দিনাজপুরের হিলিতে কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম, আর আদার দাম বেড়েছে প্রতি কেজি 60 টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। নিরাপত্তা জোরদারে প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রেল স্টেশনে বসানো হয়েছে লাগেজ স্ক্যানার। কক্সবাজার, চট্টগ্রাম কিংবা ঢাকার কমলাপুর রেল স্টেশনে রেল যাত্রীদের লাগেজ এখন থেকে যাবে স্ক্যানিংয়ের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক স্ক্যানার বসানো হয়েছে 3 স্টেশনে। অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের এই স্ক্যানারে ধরা পড়বে মাদক, চোরাই, সোনা ও অস্ত্রসহ অন্যান্য সন্দেহজনক বস্তু। যাত্রীরা বলছেন, প্রযুক্তির সংযোজনে রেলপথে যেমন নিরাপত্তা এনেছে, তেমনি বাড়িয়েছে যাত্রার স্বস্তি। তবে কেউ যেন হয়রানি না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রেলওয়ে, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্টেশন কর্তৃপক্ষের সমন্বয়ে স্ক্যানিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা তো 100% ভালো উদ্যোগ, যাতে চোরাচালান বা আনুষঙ্গিক এক কথায় অপকর্মগুলো যাতে না সৃষ্টি হয়। এটা মূলত স্থাপন করা হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য, যাতে এখানে কেউ মাদক দ্রব্য নিয়ে যেতে না পারে কিংবা অন্য কোনো আপনার বেআইনি জিনিসপত্র যেটা নিলে আপনার হুমকি স্বরূপ হয়, সেটা যাতে না নিতে পারে, লাগেজে ক্যারি না করতে পারে, সেই কারণে এটা এখানে স্থাপন করা হয়েছে। উৎসে করসহ নানা আইনি জটিলতায় চট্টগ্রামে আবাসন খাতে কাঙ্ক্ষিত কর আদায় হচ্ছে না বলে মন্তব্য করেছেন রিহ্যাব নেতারা। সকালে নগরীর চিটাগাং ক্লাব অডিটোরিয়ামে কর্মশালায় অংশ নেন বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা। এ সময় কর নিয়ে আইনি জটিলতা দূর করা ও অডিটের নামে হয়রানি বন্ধের দাবি তোলেন রিহ্যাব নেতারা। চট্টগ্রামে
5 শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 120টির মতো প্রতিষ্ঠান সরকারকে রাজস্ব দিচ্ছে, বাকি প্রায় 400টির মতো প্রতিষ্ঠান কর দিচ্ছে না। এ অবস্থায় কর আদায় বাড়াতে চট্টগ্রামে রিহ্যাবের সাথে মতবিনিময় ও কর্মশালা করে আয়কর বিভাগ। জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে 16 ঘন্টা পর দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বাস শ্রমিকদের দ্বন্দ্বে গতকাল রাত থেকে দূরপাল্লার বাস বন্ধের রাখে পরিবহন মালিক শ্রমিকরা। এতে বিপাকে পড়েন যাত্রীরা। ভোর থেকে দুপুর 1টা পর্যন্ত সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়াও পরিবহন বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন তাহিরপুর, বিশ্বম্ভরপুর সহ কয়েকটি উপজেলার মানুষ। এইসব তুচ্ছ ঘটনা নিয়ে ঠিক আছে, এগুলা জনভোগান্তি। ঠিক আছে, আমরা অফিসের কাজে এক জায়গায় যাচ্ছি, ঠিক আছে, এখন সকালে এসে দেখি যে বাস নাই। এখন তো গাড়ি ঘোড়া কিছু মিলে না, এখন কিভাবে যাইবো, বড় সমস্যা আছে। যাই হোক, কষ্ট করে এই যে এখন পর্যন্ত আইলাম, কিন্তু এখান থেকে এখন যাওয়া যাবো, এখন তো গাড়ি মিলতেছে না। যত সময় না আবার তত সময় আমরা এই ধর্মঘট চলবে। আর আমরা উদ্যতম তারা আসেন, তারা আইলে, যে প্রতিপক্ষ আছেন তারা আইলে তো এটা বইয়া তারা লোক একটা মিটিং আছে এটা করছে। পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল সকাল 10টায় 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাঁধের উজান ও ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে। এর আগে গত বছর পানির উচ্চতা বাড়ায় একইভাবে জলকপাট খুলে দেওয়া হয়। পিডিপি জানায়, রোববার সন্ধ্যায় পানির উচ্চতা 107 ফুটে পৌঁছালে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন। ইয়েমেন উপকূলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 68 জন আফ্রিকান শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয়েছে এবং 74 জন নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ঝড়ো হাওয়ায় ইয়েমেনের আবিয়ান প্রদেশের সাকরা উপকূলে আরব সাগরে নৌকাটি উল্টে যায়। তখন নৌকাটিতে 154 ইথিওপিয়ান নাগরিক ছিলেন। তাদের মধ্যে 12 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। IOM এর মতে 2024 সালে 60,000-এর বেশি শরণার্থী এবং অভিবাসী ইয়েমেনে এসে পৌঁছেছে। চীনের সঙ্গে হাত মিলিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ সহায়তা দিচ্ছে ভারত। নয়াদিল্লির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। রোববার হোয়াইট হাউসের ডেপুটি প্রধান স্টিফেন মিলার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। এছাড়াও রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে 1 আগস্ট থেকে ভারতের ওপর পেনাল্টি সহ 25% সম্পূরক শুল্ক কার্যকর করেন ট্রাম্প। এদিকে হোয়াইট হাউসের এমন অভিযোগের কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। তবে মস্কোর কাছ থেকে তেল কেনা বন্ধ করবে না বলে জানিয়েছে ভারত। এতে বৈরিতা বাড়তে পারে ট্রাম্প মোদির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। বাংলাকে বাংলাদেশের ভাষা বলায় নয়াদিল্লি পুলিশের ওপর ক্ষোভ ঝেড়েছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাসীন বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মমতা জানান, বাংলাকে বাংলাদেশি ভাষা বলা অপমানজনক, কারণ বাংলা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের ভাষা। ভারতের সংবিধানেও যেখানে বাংলা ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই ভাষাকে বাংলাদেশি ভাষা বলা অসাংবিধানিক ও জাতীয়তাবাদ বিরোধী বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জকে পাঠানো এক চিঠিকে ঘিরে মূলত এই বিতর্কের সূত্রপাত। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।